বালিগঞ্জ মানে কলকাতাতে আবার ফিরে আসা, সেটা কতটা স্বস্তিদায়ক? আর হচ্ছে যে বেশ বিরোধী দলের অনেক প্রার্থীকে আপনাদের দল কটাক্ষ করে বলে ঘুরে ঘুরে হারে, আর আপনি তো ঘুরে ঘুরে জেতেন। কোথাও কি থিতু হতে চাইবেন এবার? থিতু মানে কি? যতদিন কাজ করার ক্ষমতা থাকবে, যতদিন কাজ করার ক্ষমতা থাকবে রাজনীতি করব। যখন থিতু হওয়ার কথা মনে হবে যে এবার থিতু হতে হবে, তখন আপনিই নিজে বসে যাবেন, আর এই রাজনীতির ময়দানে থাকবো না। তো আপাতত আমি দলের অনুগত একজন সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে চেয়েছেন আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি এবং দলের মর্যাদা রক্ষা করে জয়লাভ করেছি। ওই যে সাড়া পাচ্ছেন কেন? ওই যে বালিগঞ্জে ভীষণ, ওরা অনেক আগে জানতে পেরে গেছে আমি জানাবো, তাই অনেক আগে থেকেই আমার বাড়িতে আসা যাওয়া করছে। এবং ওরা একটা কথাই বলছে যে সুব্রত মুখার্জি আমাদের খুব প্রিয় বিধায়ক ছিলেন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তারপরে আমরা একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্বকে পেয়েছি। অতএব আমাদের মনে কোনো জায়গায় কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, ঐক্যবদ্ধভাবে সবাই লড়বে। ওই যে এবারে তো রেকর্ড সংখ্যক এমএলএ কে বাদ দিয়ে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ৭৪ জন সিটিং এমএলএ, এটা কোনো প্রভাব ফেলবে নাকি ভোটে? এই গোষ্ঠীদ্বন্দ্বের মতো এগুলো না গোষ্ঠীদ্বন্দ্ব। দেখো, ছোটোখাটো আমাদের দলটা তো ঠিক সেইভাবে গড়ে ওঠে না, একটু আধটু ক্ষোভ আবেগ এগুলো এক্সপ্রেশন হয়ে যায় কোথাও কোথাও। কিন্তু আমি যতদূর জানি এবারেতে ক্যান্ডিডেট চয়েস করার ব্যাপারেতে দল অনেক রকমভাবে ইনফরমেশন নিয়ে তার পারফরমেন্স দিয়ে তবে করেছে। এরকম নয় যে যা হট করে একজনকে করে দেওয়া হলো, তা নয়। তবে কতগুলো ক্ষেত্রে এক্সেপশন আছে, যেমন ধরো এই যে উত্তরবঙ্গ থেকে মেয়েটি দাঁড়ালো, সে তো রাজনীতি করা মেয়ে নয়, কিন্তু স্বপ্না স্বাভাবিকভাবে ওর অন্য জায়গায় ওর মানে সাফল্যটাকে কাজে লাগাবার জন্য ওকে দেওয়া হয়েছে। সুব্রত মুখার্জি আপনার দীর্ঘদিনের শুধু রাজনৈতিক বন্ধু নয়, বন্ধু। এবং একডালিয়ার পুজো মানে আপনি মাস্ট ছিল আড্ডা মারতে যেতেন পুজোতে, ওই সেটাও বালিগঞ্জ বিধানসভা। আমি এখানে শুরু করার আগে প্রথম ছন্দবাণী মুখার্জির সঙ্গে দেখা করেছি, কোনো জায়গায় যাওয়ার আগে প্রথম গিয়ে দেখা করেছি তার সঙ্গে। এবং সে বলেছে আমি ভীষণ খুশি হয়েছি আপনি পেয়েছেন বলে, কারণ আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল, এতই ঘনিষ্ঠতা ছিল যে পারিবারিক সম্পর্ক ছিল। ফলে সে বলছে আমি খুব খুশি হয়েছি, আমারও ইচ্ছে আছে যে আবেদনপত্রটা আমি ছাপবো তাতে আমার সই যেমন থাকবে পাশে ছন্দবাণীর সই থাকুক। এই যে এত পুরনো সতীর্থদের সাথে লড়াই করবেন, আবার পুরনো যারা বহুদিনের চেনা, সুব্রতদাকে মিস করবেন এই লড়াইটাতে? সুব্রতকে মিস করবো মানে সুব্রতকে তো আদারওয়াইজ মিস করি আমরা, কারণ এরকম 3 ঘন্টা কানাগাড়ে গল্প করে যাবে, কেউ বোর হবে না, এরকম লোকের সংখ্যা খুব কম। সারাক্ষণ গল্প করে যাচ্ছে কিন্তু কেউ বোর হচ্ছে না। তো এরকম লোক তো সহজে পাওয়া যায় না। স্বাভাবিক তো একটু মনের দাগ কাটে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যত সামনের দিকে এগোয় তখন পেছনটা আস্তে আস্তে শিখে হতে থাকে, সেটাই হওয়া স্বাভাবিক। কিন্তু আজকে নির্বাচনে দাঁড়িয়ে বারবার সুব্রতর কথা মনে পড়ছে। আর এই আবেদনপত্রে কি থাকবে? আমার ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক পরিচয়, খেলাধুলা, শিক্ষাগত যোগ্যতা সবই থাকবে, আর বালিগঞ্জের মানুষের কাছে আমার কমিটমেন্ট থাকবে। এই যে বালিগঞ্জে যিনি ছিলেন তিনি তো রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন, তার সাথে কথা হয়েছে? কথা হয়েছিল, উনি বলেছিলেন যে আমি আপনার সঙ্গে বেরোবো, তাহলে যখন সময় হবে ডেকে নেবো। আপনার ছেড়ে আসা খড়দায়, সেখানেও তো নতুন মুখ। ওখানে সে তো ফোন করছে বারবার যে কয়েকবার আসতে হবে আপনাকে, তাহলে আমি সময় করে আমি নিশ্চয়ই যাবো। বলছি এই যে বিভিন্ন আপনি সিনিয়র মোস্ট লিডার তৃণমূলের, বিভিন্ন জায়গায় যে ছোটোখাটো বিক্ষোভগুলো হচ্ছে, কি বার্তা দেবেন আপনি তাদের কাছে এইটাই বলবো যে আমরা দলের সৈনিক, কিন্তু আমাকে মন্ত্রী তো আমার পরিবার করেনি, আমাকে মন্ত্রী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দল। তেমনি যার অ্যাসপিরেশন থাকতেই পারে, বাট দল যখন একটা সিদ্ধান্ত নেয় সেটাকে একদম মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। সব ক্ষেত্রে সবাই খুশি হয় না, কিন্তু দলের নির্দেশটা সবসময় মেনে নেওয়া উচিত। হয়তো আমি তাই করেছি, যখন যা বলেছে তাই শুনেছি, দল যা নির্দেশ দিয়েছে তাই মেনে নিয়েছি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সকালবেলা থেকে একাধিক ডিআইজি বদল, আবার কিছুক্ষণ আগে
একাধিক ডিএমদেরকে বদল করে দেওয়া হলো, এমনকি কলকাতার ডিওদেরকেও বদল করে দেওয়া হলো। মানে ওপর থেকে নিচ অব্দি নিরন্তর বদল। ইলেকশন অথরিটি, ইলেকশন কমিশনার যিনি হয়েছেন সারা দেশের, আমি মনে করি না যে উনি তার নিজের পদের প্রতি সুবিচার করছেন না, এবং তিনি যে ভূমিকা পালন করছেন 100% একটা দলের হয়ে যে কাজ করা যাকে বলে সেই কাজ করছেন। বদলের প্রভাব এটা- পড়বে? জেলা শাসক বদলিদের প্রভাব কিছু পড়বে না, মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে, খালি ইলেকশনের ডেট অনুযায়ী আরম্ভ হয়ে যাবে। বাংলার মানুষ দেখেছে গত 5 বছরে নয়, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার প্রো পিপুল স্ট্যান্ড, তার বিভিন্ন কাজ দেখেছে। ওদের পুলিশ বদল করে দিয়ে ওরা যে সমস্ত ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওগুলো করে কিচ্ছু হবে না। একজনও তৃণমূলের কর্মী ভয় পাবে না। অবজারভারও রেকর্ড সংখ্যক 400 অবজারভার, মানে যা 5টার যে ইলেকশন হচ্ছে এখানে কোথাও নেই 400 অবজারভার, মানে 294টা সিট। ডিএমদের কোনো কাজই থাকবে না। এটা তো হচ্ছে যে মানে বিজেপির রাজনৈতিক যুদ্ধে লড়াই করে হেরে যাবে জেনে, নিশ্চিত জেনে আজকে তারা ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। তাতেও কিছু হবে না, তারপরেও আমরা জিতবো। আরেকটা লাস্ট হচ্ছে যে বিভিন্ন যে বলছে যে ইলেকশনের টাকা এসব কোনো প্রভাব আমরা বরদাস্ত করবো না, কিন্তু অন্যান্য রাজ্যে যে রাজ্যসভা ইলেকশন হচ্ছে সেখানে টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে অন্যান্য বিধায়কদের। সেই বিধায়করা বিজেপিতে ভোট দিচ্ছে, কেউ কংগ্রেসের বিধায়ক, কেউ অন্য দলের বিধায়ক। ওড়িশার মতো জায়গাতে এই যে ইলেকশন কমিশন সেখানে কি করছে? প্রধানমন্ত্রী এখানে কলকাতায় মানে ব্রিগেডে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলেছেন, এটা পাড়ার চ্যাংড়ারা রাস্তায় যে বক্তৃতা করে সেই ভাষায় কথাবার্তা বলেছেন। ওদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। ওরা নিজেরা যে অন্যায়গুলো করে সেগুলো আবার সমালোচনা করে অন্য জায়গায়। অতএব এদের কথা কেউ গুরুত্ব দেবে না, কারণ আপনি আচরি ধর্ম পরের শিখাও, নিজে পালন করো এবং পরকে বলো এটা পালন করার জন্যে। ওরা যেন নিজেরা কোনোটাই পালন করে না, সেটাই আবার মানুষকে শেখাতে আসে, এগুলো মানুষ গ্রহণ করে না।